নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একজন মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর অফার সম্পূর্ণ উড়িয়ে দিলেন ফুৎকারে, এবং সেই অফার ছিল লোভনীয় অফার, কিন্তু সেটা তিনি উড়িয়ে তো দিলেন, শুধু তাই নয়, তার সঙ্গে তিনি বলে দিলেন যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। তাহলে কি রাহুল গান্ধীর এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে 2026 থেকে 2029-এ, যখন পরবর্তী লোকসভা নির্বাচন, একদম 19তম লোকসভা নির্বাচন 2029-এ, তার আগে এই মুহূর্তে কি একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে? অন্তত একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন এই কথা, তখন তো তার বেশ কিছুটা গুরুত্ব আছে, তেমনই ধরে নিতে হয়। ঘটনা ঘটেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি এবং দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা জনসভায় গিয়েছিলেন। তেলেঙ্গানায় একটি জনসভা ছিল হায়দ্রাবাদে, এবং সেখানে সরাসরি গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি সেখানে রেমন্ত রেড্ডিকে উদ্দেশ্য করে স্টেজের মধ্যে থেকেই তার বক্তব্য রাখার মাঝে একটা অফার দেন। অফারটা কি? অফারটা এরকম ছিল, রেমন্ত রেড্ডি এর আগেই বলেন, বক্তব্য রাখার আগেই বলেন যে গুজরাটকে আপনি যত টাকা দেন, তত টাকা আপনি যদি তেলেঙ্গানাকে দেন, অর্থাৎ তার নিজের রাজ্যকে দেন, তাহলে অবশ্যই তেলেঙ্গানা আরো অনেক এগিয়ে যেতে পারবে। তো সেই সময় নরেন্দ্র মোদী যে কথাটা বলেন যে আপনি গুজরাটকে যত টাকা দেন তত টাকা দিতে বলছেন তেলেঙ্গানাকে, যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি কোনোদিনই করতে পারবেন না, তার থেকে ভালো আপনি আমার সঙ্গেই চলে আসুন। आप जहां पहुंचना चाहते हैं नहीं पहुंच पाएंगे, और इसलिए अच्छा है कि मेरे से ही जोड़ो। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য, কিন্তু এই বক্তব্যে তৎকালীন সময় রেমন্ত রেড্ডি কোনো উত্তর দেননি বটে, কিন্তু সেই হায়দ্রাবাদে দাঁড়িয়েই রেমন্ত রেড্ডি কয়েকদিনের মধ্যেই কিন্তু উত্তর দিয়ে ফেলেছেন, এবং উত্তর যেটা দিয়েছেন সেটা মারাত্মক এবং চমকে দেওয়ার মতন। তিনি বলছেন যে রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের এবং সামগ্রিক কংগ্রেস থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন 2029-এ। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে কংগ্রেসের নেতা শুধু নয়, তার সঙ্গে একদম সরাসরি ইন্ডিয়া ব্লকের নেতাও যে রাহুল গান্ধী হবেন, শুধু নেতা নয়, দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী যে রাহুল গান্ধী হবেন, সেটা কোথাও গিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে এখনই ঠিক করতে শুরু করেছে। তেমনই কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রাখলেন রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এবং অবশ্যই এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা তৈরি হলো, আপনাদের বলি যে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের হার, পশ্চিমবঙ্গের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, অবশ্যই বিরোধীরা কিন্তু এটার থেকে একটা বড় সড় শিক্ষা তাদের গ্রহণ করতে হবে এই মুহূর্তে। আগে এই মুহূর্তে কোন বিষয়টা নিয়ে বিরোধীদের ভাবা উচিত? তাদের ব্লকের নেতাকে হবেন সেটা, নাকি তাদের এটা নিয়ে ভাবা উচিত যে বিজেপি কে কিভাবে পরাস্ত করা যাবে সেটা? 2024 সালে অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্স যেভাবে জোটবদ্ধ হয়েছিল 2024 সালের আগে, 2023 সাল থেকে, মূলত সেইটার প্রভাব কিন্তু অবশ্যই পড়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। আমরা দেখতে পেয়েছি যে বিজেপি একদম 400 পার করার কথা বলেছিল, সেই বিজেপি একদম যে ম্যাজিক ফিগার সেটা পর্যন্ত পৌঁছাতে পারেনি 2024-এ, এবং সেটার মূল কারণ কিন্তু অবশ্যই ছিল ইন্ডিয়া অ্যালায়েন্স একত্রিত হতে পেরেছিল। বেশ কিছু ভোট পরে স্ক্যাটার্ড হয়ে গেছিল, কিন্তু অবশ্যই দেশের ম্যাক্সিমাম ভোটটা কিন্তু এখনো ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকেই যায়। তারা ভোট শেয়ার করতে পারে না, সিট শেয়ার করতে পারে না। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম সবাই লড়েছিল নিজেদের মতন করে, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সে যদি তারা থেকে লড়তো, তাহলে তো এভাবে লড়ার কথা ছিল না। তো সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে একটা, যদি 2026 থেকে 2029-এর জন্য প্রস্তুতি তৈরি করা যায়, তাহলে হয়তো এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ছাতার তলায় সবাই আসতে পারে, তেমন একটা প্রেক্ষিত নিজেদের মধ্যেই তারা তৈরি করছে। তা না হলে রেমন্ত রেড্ডি এই কথাটা বলতেন না। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের সামনে তুলি। এই মুহূর্তে 2024-এর পরবর্তীতে, 2024-এর লোকসভা ভোটের পরবর্তীতে যে পরপর রাজ্যগুলোতে আমরা ভোট দেখলাম, সেটা মহারাষ্ট্র হতে পারে, হরিয়ানা হতে পারে, দিল্লি হতে পারে, বিহার হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যেভাবে এসআইআর হলো এবং এসআইআর এর মাধ্যমে যেভাবে ভোটটা সংগঠিত হলো, ভোটার লিস্ট যেভাবে সামনে এলো,
তার মাধ্যমে কি কোথাও গিয়ে এই মুহূর্তে মনে হয় না এটা যে পরবর্তীতে বিজেপিকে হারানোটা বেশ খানিকটা অপ্রতিরোধ্য হয়ে উঠছে বিরোধীদের কাছে অন্তত? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া পশ্চিমবঙ্গে সেটা কিন্তু ছোট একটা বিষয় নয়, এবং অবশ্যই সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ভোটের দিকে তাকিয়েছিল। বিজেপি এই মুহূর্তে যে মেকানিজমের মাধ্যমে কাজ করছে, যেটা পলিটিক্যাল অ্যানালিস্টরা বারংবার বলছেন, সেটাকে একদম ধূলিসাৎ করে দিয়ে পরবর্তী দিকে এগিয়ে চলা, সেটা কিন্তু অতটা সহজ হবে না। এবং বিরোধীরা এই মুহূর্তে যে প্ল্যানটা করছে যে রাহুল গান্ধী তাদের ইন্ডিয়া ব্লকের নেতা হবেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, সেটা আগে ভাবা দরকার, নাকি ভাবা দরকার এই মেকানিজমটার বিরোধিতা করবেন কিভাবে তারা? অবশ্যই এই মুহূর্তে এসআইআর একটা বড় সড় প্রভাব ফেলবে সামনের বছর উত্তরপ্রদেশের যে ভোট রয়েছে সেই ক্ষেত্রে, পাঞ্জাবের ভোট রয়েছে সেই ক্ষেত্রে, এবং অবশ্যই এইটা বেরিয়ে আসা, এটার থেকে বেরিয়ে আসা কিন্তু অত সহজ হবে না। উত্তরপ্রদেশের প্রেডিকশন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেউ করে দিতে পারে উত্তরপ্রদেশে আবারও সমাজবাদী পার্টির সরকার হাঁটতে চলেছে, সমাজবাদী পার্টি হাঁটতে চলেছে, এবং যোগী আদিত্যনাথের সরকার তৈরি হতে চলেছে। তো সেই জায়গাটা কিন্তু কিভাবে ভাঙা যায় এটা নিয়ে ভাবতে হবে এই মুহূর্তে বিরোধীদের। এমন বিষয়টা যেন না হয়ে যায় যে রাহুল গান্ধী দেশের নেতা হবেন, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের নেতা হবেন, নাকি সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদব ইন্ডিয়া ব্লকের নেতা হবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের নেতা হবেন, এটা নিয়ে তারা কোন্দল করলেন। অন্যদিকে একটার পর একটা নির্বাচন একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির হাতে চলে এলো, কারণ তাদের একটা জিনিস অন্তত ক্লিয়ার একদম, 2014 সাল থেকে তাদের মুখ বদলায়নি এখনো পর্যন্ত। 2029-এর জন্য অমিত শাহ ডিক্লেয়ার করে দিয়েছেন যে নরেন্দ্র মোদীকে সামনে রেখেই আমরা ভোটে লড়াই করব। এই যে ক্লিয়ারেন্সটা, এটা এখনো পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে আসতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাওয়ার আগের দিন পর্যন্ত তার বিভিন্ন দলের সদস্যরা বলে গিয়েছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া উচিত, কারণ তিনি যেভাবে লড়াইটা করছেন সেইভাবেই লড়াই করতে হবে বিজেপির সঙ্গে। অখিলেশ যাদব কলকাতায় এসে বলে গিয়েছেন পর্যন্ত। তো সেই যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, সেগুলোকে কি কোথাও গিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স কাটাতে চাইছে? এবং রেমন্ত রেড্ডি তার যে বক্তব্যটা, এই যে একদম রাহুল গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, তার যে এই বক্তব্যটা, সেটা কি কোথাও গিয়ে এটার ইঙ্গিত দিচ্ছেন? তবে অবশ্যই একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে এসআইআর পরবর্তী যে কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিরোধীদের টিকে থাকাটা বেশ খানিকটা চাপ হচ্ছে, বিরোধীদের সামগ্রিকভাবে টিকে থাকাটা আমরা বলছি। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা বিহারের ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল, আরজেডি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সবাই যেভাবে পর্যদস্ত হয়েছে, সেটা কিন্তু খুব একটা সহজ ভোটের মেকানিজমের মাধ্যমে হয় না। এবং অবশ্যই একদম রাজনৈতিক যারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করেন, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন যারা, তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এই জায়গাটাকে কাটিয়ে ওঠা 2029-এর লোকসভা ভোটেও বেশ খানিকটা চাপ হবে। এবং এই মেকানিজম নিয়েই যদি ভারতীয় জনতা পার্টি ভোটে ঝাঁপায়, তাহলে কোনো মতেই বিজেপিকে আটকানো কিন্তু অতটা সহজ হবে না। 240-এর সংখ্যাটা আরো বাড়বে বই, কখনোই কমবে না বিজেপির পক্ষে। এবং অবশ্যই এই মুহূর্তে সেটাকে নিয়ে কিন্তু একটা বড়সড় ভাবনা চিন্তা ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত দলকে একত্রিত হয়ে করতে হবে। সুতরাং সেই জায়গাটা আগে ভাবা উচিত, নাকি রেমন্ত রেড্ডি যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটার মাধ্যমে একটা নতুন কোন্দল তৈরি করাটা এই মুহূর্তে উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারার পরের দিনই যে প্রেস কনফারেন্সটা করেছেন, তিনি বলেছেন আমি ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্ত করব এবারে। কিন্তু শক্ত তো করবেন, কিন্তু কিসের ভিত্তিতে শক্ত করবেন? তিনি নিজে নেতা হতে চাইবেন? আমরা জানি না। তবে অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্স সম্পূর্ণ তাদের যে প্রেক্ষাপটটা, সেটা কিন্তু সাজাতে হবে আলটিমেটলি কংগ্রেসের ছাতার তলায়। এটা আবারও গিয়ে কোথাও একটা প্রমাণিত হয়ে গেল, কারণ কোন রিজনাল পার্টি তাদের ছাতার তলায় কিন্তু প্রত্যেকটা পার্টি ঢুকতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই, সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের বাইরে কোথাও নেই। এটা মেনে নিতে হবে প্রত্যেকটা রিজনাল পার্টিকে, এবং আসতে হবে কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ছাতার তলায়। কারণ বিজেপির মোকাবেলা করার জন্য, কিংবা কংগ্রেসের মোকাবেলা করার জন্য বিজেপি, এবং বিজেপির মোকাবেলা করার জন্য কংগ্রেস, এটাই কিন্তু ভারতবর্ষের ইতিহাস, এটাই ভারতবর্ষের বর্তমান, এটাকে মানতে হবে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা প্রেক্ষাপট তৈরি করলেন রেমন্ত রেড্ডি, এবং অবশ্যই তিনি দেশের প্রধানমন্ত্রীর দেয়া যে একটা
বক্তব্য যে আপ মেরে সাথ আ যাইয়ে, সেটাকে যেভাবে আটকাতে পারলেন, সেটাকে যেভাবে উড়িয়ে দিতে পারলেন সেই সম্ভাবনাটাকে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশংসার যোগ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা রাজ্য প্রায় বিজেপির ক্যাপিটালে চলে গিয়েছে, এই মুহূর্তে 23টা রাজ্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যতিক্রমী চরিত্র, ঠিক যেমন ভাবে তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি থালাপতি বিজয়ের ক্ষেত্রে, তেমন ভাবেই তেলেঙ্গানাতেও আমরা দেখতে পেলাম। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।